হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স, সবাইকে ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল প্ল্যাটফর্ম ফিজিক্স দাদা, যেখানে আমি তোমাদের লিটন স্যার তোমাদের বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলের যে গ্রামারের রুলসগুলো শিখিয়ে আসছিলাম তার কন্টিনিউশন পার্ট হিসেবে আজকে আমরা শিখব ন্যারেশন চেঞ্জ বা স্পিচ বা উক্তি পরিবর্তন। দেখো, এই ভিডিওগুলোতে একদম বেসিক থেকে, মানে কেউ ক্লাস 7-এ পড়ো, 8-এ পড়ো, সেও যদি ভিডিওগুলো দেখো একদম গোড়া থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত তোমরা গ্রামারগুলো শিখতে পারবে। জাস্ট এই ভিডিওগুলো দেখার আগে একটা খাতা আর কলম নিয়ে বসে পড়ো, সঙ্গে সঙ্গে যা যা এখানে লেখানো হচ্ছে, সলভ করানো হচ্ছে, সেগুলো তোমরা খাতার মধ্যে কপি করতে থাকো। তাহলে দেখবে তোমাদের ইংলিশ গ্রামার নিয়ে আর কোনো টেনশন থাকবেই না। অনেক স্টুডেন্টসের এই ন্যারেশন দেখলেই ভয় লাগে, যেন মনে হয় এ বাবা, ন্যারেশন তো আমি করতে পারবো না, তাহলে আমি করতে পারি না, সেই জন্য তাদের জন্যই এই ভিডিওটা মেনলি। এছাড়াও যারা ন্যারেশন করতে পারো তারাও অবশ্যই দেখবে কিছু না কিছু শিখতে পারবে। ঠিক আছে, চলো আজকের এই ন্যারেশন চেঞ্জ ভিডিওটা দেখার আগে এটা শিখতে গেলে তোমাদের টেন্সের নলেজটা একদম ক্লিয়ার থাকা প্রয়োজন। এই টেন্সের 4টে ভিডিও যেটা অলরেডি আমি তোমাদের ইউটিউবে দিয়ে রেখেছি। তো এই ন্যারেশন চেঞ্জটা ভালো মতো বুঝতে গেলে আগে টেন্সের নলেজটা তোমাদের ঠিকঠাক থাকা প্রয়োজন। যদি মনে হয় যে আমার টেন্সের নলেজ খুব একটা নেই, তাহলে কি করব, প্রথমে আগে টেন্সের ভিডিওগুলো দেখব, তারপরে এই ভিডিওটা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো ন্যারেশন চেঞ্জের মোট 3টে ভিডিও হবে আজকের এই ভিডিও, সঙ্গে আরও 2টো ক্লাসের ভিডিও আসবে। ঠিক আছে, চলো একদম বেসিক থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত আমরা শিখব ন্যারেশন চেঞ্জ, যার মানে হচ্ছে উক্তি পরিবর্তন। ন্যারেশনের আরেকটা নাম রয়েছে স্পিচ, বক্তব্য। দেখো, ন্যারেশন মানে কি? ন্যারেশন বলতে আমরা কি বুঝি? জাস্ট খাতার কলম নিয়ে বসো, এগুলো কপি করো। ঠিক আছে, দেখো, ন্যারেশন হলো বক্তা যা বলে তাই স্পিচ বা ন্যারেশন, বা বক্তা যেটা বলছে। ধরো যে রাম বলল সে বুনিয়াদপুরে আসবে, তাহলে রাম বলল, এই যে যেটা বলছে সে বুনিয়াদপুরে আসবে, সেটা হলো আমাদের ন্যারেশন। এটাকে 2 ভাগে বলা যায় বা 2 ভাবে বলা যায়, 2 ভাগে ভাগ করা যায়। সেটা কি রকম? দেখো, প্রথমে ন্যারেশন বা স্পিচ, বক্তা যা বলে সেটা স্পিচ। তাহলে স্পিচ বা ন্যারেশন 2 প্রকার, একটা হলো ডাইরেক্ট স্পিচ বা ডিরেক্ট স্পিচ, আরেকটা ইনডাইরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট স্পিচ, দুটোই বলা চলে। দেখো, ডাইরেক্ট স্পিচের আরেকটা নাম রয়েছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচের আরেকটা নাম রয়েছে পরোক্ষ উক্তি। এগুলো একটু দেখে নেবে। চলো এবার ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তিটা কি জিনিস? বক্তার উক্তি নিজে বা সরাসরি প্রকাশ করলে তাকে ডাইরেক্ট স্পিচ বলে। বক্তার উক্তি, বক্তা মানে যে কিছু বলে, তার কথাটা, বক্তব্যটাকে সরাসরি যদি বলা হয় বা বক্তা নিজেই বলে, তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। মোট কথা মনে রাখার উপায় হচ্ছে আরেকটাই। ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। যেমন দেখো, মিঠুন সেজ আই অ্যাম আ গুড বয়। মিঠুন বলে আমি হই একজন ভালো ছেলে। তাহলে এখানে দেখো, এই যে আই অ্যাম এ গুড বয়, এটা মিঠুন বলছে, সরাসরি মিঠুনের কথা কোট করছি, তাই এটা কমা, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তাই এটা হয়ে গেল আমাদের ডাইরেক্ট বা ডিরেক্ট স্পিচ। আরেকটা এক্সাম্পল দেখো, ইজ দিস আ ক্যাট? এটা কি একটা বিড়াল? আস্কড জন, জন জিজ্ঞাসা করলো, এখানে দেখো ইনভার্টেড কমা রয়েছে, তাহলে এটাও হয়ে গেল আমাদের ডাইরেক্ট বা ডিরেক্ট স্পিচ। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো, ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট স্পিচ, বক্তার কথা যখন সরাসরিভাবে প্রকাশিত না হয়ে যখন পরোক্ষভাবে প্রকাশ পায়, তখন তাকে ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট স্পিচ বলে। মানে বক্তা যা বলল সেই কথাটাকে সরাসরি ইনভার্টেড কমার মধ্যে প্রকাশ না করে বা ইনভার্টেড কমার মধ্যে না লিখে যখন অন্যভাবে বা পরোক্ষভাবে লেখা হয়, তখন সেটাকে বলা হচ্ছে তোমার ইনডাইরেক্ট বা পরোক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। ব্যাপারটা কি বুঝলাম না? খুবই সহজ। দেখো, মিঠুন সেজ দ্যাট
হি ইজ এ গুড বয়। মিঠুন বলে যে সে হয় একজন ভালো ছেলে। তাহলে দেখো এই যে মিঠুন বলে যে সে হয় একজন ভালো ছেলে, এখানে মিঠুনের কথাটাকে আমরা আগের বার সরাসরি কোট করেছিলাম ইনভার্টেড কমার মধ্যে, এবার কিন্তু সরাসরি কোট করা নেই, ইনভার্টেড কমার মধ্যে নেই, তাই এটা হয়ে গেল আমার ইনডাইরেক্ট স্পিচ। আর দেখো আরেকটা রয়েছে, জন আস্কড ইফ দ্যাট ওয়াজ এ ক্যাট। জন জিজ্ঞাসা করলো যে ওটা একটা বিড়াল কিনা। এইটা হলো আবার তোমার ইনডাইরেক্ট স্পিচ। কেন? এখানেও কমা বা ইনভার্টেড কমা নেই। মোট কথা এখানে বক্তার বক্তব্যকে সরাসরি না বলে একটু ঘুর পথে বলা হচ্ছে, পরোক্ষভাবে বলা হচ্ছে, তাই এটা হয়ে গেল আমাদের ইনডাইরেক্ট স্পিচ। আশা করি ক্লিয়ার। দেখো ন্যারেশন, ভয় পাওয়ার কিচ্ছু নেই, জাস্ট অ্যাটেন্টিভলি এই ভিডিওটা দেখতে থাকো, জলের মতো পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছু ভাবতেই হবে না, জাস্ট ওয়াচ ইট। দেখো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ সম্পর্কে একটু বলি। চলো, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে চিনতে হবে, যদি না চিনতে পারি তাহলে কিন্তু আমরা ন্যারেশন করতে পারবো না। ফর এক্সাম্পল ধরো 1 নম্বর একটা আমি সেন্টেন্স বলছি, রাম সেইড কমা ইনভার্টেড কমা স্টার্ট হোয়ার আর ইউ গোয়িং। এই একটা আমি সেন্টেন্স লিখলাম। দেখো রাম সেইড, রাম বলল হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তাহলে দেখো এখানে আমাদের এখন চিনতে হবে কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ। দেখো রিপোর্টিং ভার্ব এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, অর্থাৎ ইনভার্টেড কমার আগের একটা পার্ট, ইনভার্টেড কমার পরের আরেকটা পার্ট। যেটা ইনভার্টেড কমার আগে যেখানে ভার্ব রয়েছে সেটা কি? সেটা হলো রিপোর্টিং ভার্ব। কি বলে সেটাকে? রিপোর্টিং ভার্ব। এটা হলো আমার রিপোর্টিং ভার্ব। ওকে, আর যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে রিপোর্টেড স্পিচ, বক্তব্য, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বুঝে গেল? তাহলে ইনভার্টেড কমার বাইরে যেটা সেটা রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার ভেতরে যেটা বক্তব্য আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। আর এটা দেখো কমা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তার মানে কি এটা? এটা হচ্ছে আমার ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ। এবার দেখো এটাকে আমি ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করছি। কিভাবে? রাম asked where I was going, full stop। রাম জিজ্ঞাসা করলো আমি কোথায় যাচ্ছি, মানে রাম আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যাচ্ছি। এইটা হয়ে গেল একটা তোমার হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন। এটাকে কি বলা হয়? ইনডাইরেক্ট স্পিচ। এটা তাহলে কি? ইনডাইরেক্ট স্পিচ। আগেরটা যেটা ছিল কমা ইনভার্টেড কমার মধ্যে সেটাকে কি বলা হয়? ডাইরেক্ট বা ডিরেক্ট স্পিচ। আর যেটা ইনভার্টেড কমার বাইরে সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট স্পিচ। ক্লিয়ার? খুবই সহজ, একদম সহজ, কোনো কঠিন নেই। জাস্ট মনে রাখবে ইনভার্টেড কমার ভেতরে থাকলে ডাইরেক্ট, ইনভার্টেড কমার বাইরে থাকলে ইনডাইরেক্ট। আর আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তোমার হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হয়, সেই নিয়মটাই আমরা আজকে শিখব। চলো এবার দেখো ন্যারেশন চেঞ্জ করতে হলে কিছু নিয়ম একদম তোমাকে ঝরঝরা মুখস্থ রাখতে হবে, সেই নিয়মগুলো একটু দেখো। দেখো ন্যারেশনের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে যে প্রোনাউনের চেঞ্জ হয় সে একটা তালিকা তোমাদের দিলাম। আচ্ছা কিসে থেকে কোথায় পরিবর্তন? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। কোথায় থেকে কোথায়? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তনের নিয়ম। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, এই নিয়মটা মানে এই কি কি চেঞ্জ হচ্ছে এটা একটু আমাদের লিখে রাখতে হবে। চলো ভালো মতো তোমরা দেখে নাও। দেখো যদি এই পাশে রয়েছে সিঙ্গুলার পার্ট, এই পাশে রয়েছে প্লুরাল পার্ট, এই সাইডটা হলো ডাইরেক্ট আর ইনডাইরেক্টে কি হয় এই পাশেরটা,
এইটা প্লুরালের পার্ট, ডাইরেক্ট স্পিচে এটা থাকলে ইনডাইরেক্ট স্পিচে কি হয় এটা রয়েছে। যেমন দেখো সিঙ্গুলার ক্ষেত্রে আই, আই যদি ডাইরেক্ট স্পিচে থাকে তাহলে ইনডাইরেক্ট হবে হি বা সি, ইউ থাকলে হবে হি হতে পারে, সি হতে পারে, আই হতে পারে। এবার প্রশ্ন হলো হি হতে পারে, সি হতে পারে, আই হতে পারে, সেটা কখন কিভাবে হয় সেটা আমরা সেন্টেন্সটা দেখেই বুঝতে পারবো যে এটা আই হবে না হি হবে না সি হবে। চলো সেটা আমরা প্র্যাকটিস করার সময় বুঝে যাবো। তারপর দেখো ইওর থাকলে কি হয়, হিস হতে পারে, হার হতে পারে, আবার মাইও হতে পারে, আবার মাই হতে পারে। ওকে, নেক্সট আর কি বলেছে দেখো, মাই থাকলে হিজ বা হার হতে পারে, ইউ থাকলে হিম বা হার হতে পারে, মি থাকলে হিম বা হার হতে পারে, উই থাকলে দে হতে পারে, আস থাকলে দেম, আওয়ার থাকলে দেয়ার, ইউ থাকলে দে, ইউ থাকলে দেম, ইউর থাকলে দেয়ার। এই যে তাহলে ইউ এতগুলো কেন এরকম, কোনটা সাবজেক্ট ফর্মে আছে, কোনটা অবজেক্ট ফর্মে রয়েছে। যেমন ধরো এই যে ইউ দে, এটা কি হিসেবে রয়েছে, সাবজেক্ট প্রোনাউন, মানে সাবজেক্ট হিসেবে রয়েছে। তাহলে সাবজেক্ট হিসেবে ইউ থাকলে প্লুরালের ক্ষেত্রে দে হয়। এবার দেখো এখানে অবজেক্ট হিসেবে রয়েছে, এটা কি হিসেবে রয়েছে, অবজেক্ট। অবজেক্ট হিসেবে যদি ইউ থাকে প্লুরাল বোঝায় তাহলে সেখানে দেম বসে। এটা কি করে বুঝবো, এটা কিচ্ছু না, খুবই সহজ, যখন প্র্যাকটিস করব তখন আমরা বুঝে যাব কি করে হচ্ছে। ক্লিয়ার, সহজ তো? জাস্ট এগুলো একটু খাতার মধ্যে ভালো করে নোট ডাউন করে রাখো। আর এই খাতাটা কোনো মতেই কিন্তু হারানো যাবে না, ঠিক আছে? ফিউচার রেফারেন্সের জন্য রেখে দেবে। তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি 7-এ পড়ো, তুমি 9-এ পড়ো, তুমি 10-এ পড়ো, সবার জন্য এগুলো কাজে লাগবে, ঠিক আছে? চলে এসো নেক্সট পয়েন্টটা দেখো, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কয়েকটি শব্দের পরিবর্তনের নিয়ম, মানে তালিকা। সেই শব্দ কি কি পরিবর্তন হয় দেখো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। ডাইরেক্ট স্পিচে যদি দ্যাট থাকে, সরি দিস থাকে, তাহলে ইনডাইরেক্টে দ্যাট বসে, অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যদি দিস থাকে, ইনভার্টেড কমার বাইরে দ্যাট বসবে। যদি টিএইচএসি দিস থাকে, দোজ বসবে। যদি দাস থাকে সো বা দ্যাট ওয়ে লিখতে হয়। যদি নাও থাকে দেন লিখতে হয়। এগো থাকলে বিফোর বা আর্লিয়ার, তবে বিফোর কথাটা বেশি ইউজ করা হয়। তারপর দেখো যদি হেয়ার থাকে দেয়ার বসে, হিদার থাকলে দিদার বসে, যদিও এটা খুব কম ইউজ করা হয়, এগুলো আর্কাইক ওয়ার্ড, আগে ইউজ করা হতো। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ডে আফটার, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, আর টুডে থাকলে দ্যাট ডে। এগুলো কিন্তু খুব ঝরঝরা মুখস্থ রাখতে হবে। দেখো আগের যে ছকটা রয়েছে সেটা কিন্তু অতটা ভালো করে রেডি না করলে হবে, কিন্তু এই ছকটা আমার ঝরঝরা রেডি চাই, আদারওয়াইজ কিন্তু করতে পারবো না। দেখো আরো কিছু নিয়ম রয়েছে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হয়, লাস্ট উইক থাকলে দ্য ফলোয়িং উইক হয়, নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার হয়। আচ্ছা এখানে নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার, অর্থাৎ নেক্সটের জন্য বসছে ফলোয়িং। মোট কথা নেক্সট থাকলে কি বসছে, ফলোয়িং। ক্লিয়ার? লাস্ট উইক থাকলে প্রিভিয়াস, দেখো লাস্ট থাকলে কি বসছে, দ্য প্রিভিয়াস, আর এখানে দ্য ফলোয়িং বসবে। হ্যাঁ, আর ঠিক তেমনই আবার দেখো লাস্ট উইক দ্য প্রিভিয়াস উইক, লাস্ট ইয়ার দ্য প্রিভিয়াস ইয়ার, হেন্স থাকলে দেন্স। এই ওয়ার্ডটাও খুব কম ইউজ করা হয়। ক্লিয়ার, বোঝা গেল? এগুলো একদম খাতার মধ্যে নোট ডাউন করে রাখো আর একদম ঝরঝরা রেডি। এই যে এই ছকটা, এইটা আর এটা খুব ভালো করে পড়তে হবে, একদম মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না, বা পারলেও সিলি মিস্টেক করে আসবে। তোমরা কি চাও সিলি মিস্টেক করতে? না। তাহলে খুব ভালো করে একদম লিস্টটা ঝরঝরা আমার রেডি, এবং যারা ভালো স্টুডেন্ট তাদেরও রেডি হয়ে যায়, বেশি সময় লাগে না, একটু জাস্ট মনোযোগ দিয়ে পড়লেই হয়ে যায়। এবার দেখো আরো কিছু ন্যারেশনে টেন্সের পরিবর্তন। আচ্ছা ন্যারেশন করতে হলে অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যদি চেঞ্জ করতে হয় তাহলে কিছু যে টেন্সের পরিবর্তন হয় সেই টেন্সের পরিবর্তনের একটা লিস্ট দেখে নাও, একদম খুবই সহজ। দেখো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এ যে পরিবর্তন হয় সেইটা। আচ্ছা এটা কোনটাই পরিবর্তন, এটা হচ্ছে তোমার ডাইরেক্ট স্পিচ থেকে এটা হবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন।
এগুলো একদম খাতার মধ্যে লিখে রাখো। ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন, তাহলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে গেলে টেন্সের কি কি পরিবর্তন হচ্ছে সেটা একটু দেখে নাও জাস্ট। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই পরিবর্তনগুলো কিন্তু অ্যাপ্লিকেবল। কিরকম দেখো, রিপোর্টিং ভার্ব অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে গেলে কি কি পরিবর্তন করতে হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, সহজ। ইউনিভার্সাল ট্রুথ বা রেগুলার হ্যাবিট যদি থাকে তাহলে যা বা তোমার হচ্ছে চিরসত্য বা নিত্য অভ্যাস। ইউনিভার্সাল ট্রুথ চিরসত্য বা চিরন্তন সত্য, রেগুলার হ্যাবিট মানে নিত্য অভ্যাস, এটা থাকলে রিমেইনস আনচেঞ্জড, যা আছে তাই বসে, অপরিবর্তিত থাকে, মানে কোনো রকম চেঞ্জ হয় না। ক্লিয়ার? বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হয়, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্টে পরিবর্তন হয়। খুবই সহজ, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট। আর ইউনিভার্সাল ট্রুথ বা রেগুলার হ্যাবিট এটা চেঞ্জ হয় না। পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, খুবই সহজ। প্রেজেন্ট থাকলে পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। চলো আরেকটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা কি শিখলাম? প্রেজেন্ট কথাটা থাকলে পাস্ট বসিয়ে দেবো, তারপরে যে টেন্স থাকবে সেই টেন্স। এবার দেখো পাস্ট ইনডিফিনিট থাকলে এইখানে একটু আলাদা, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, একদম মুখস্থ রাখতে হবে। পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, এটা পরিবর্তন হয় না। অর্থাৎ পাস্ট পারফেক্টে থাকলে আমাদের পাস্ট পারফেক্টেই লিখতে হয়। নেক্সট কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যা আছে তাই, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট ফিউচার ইনডিফিনিট যদি থাকে, ফিউচার ইনডিফিনিটে কি বসে? শ্যাল উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। মোট কথা শ্যাল উইল থাকলে এই যে শ্যাল উইল যদি থাকে সেটা চেঞ্জ হয়ে উড বসে। আর গো একটা ভার্ব আমি দিয়ে তোমাদের বোঝানোর জন্য লিখে দিয়েছি। মোট কথা শ্যাল উইল থাকলে উড বসে। আবার দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? শ্যাল বি উইল বি, তার ভার্বের সঙ্গে আইএনজি। শ্যাল বি উইল বি থাকলে কি বসে? ওই যে উড বি। মোট কথা শ্যাল উইল থাকলে উড বসে, এটা মনে রাখলেই হবে। এবার ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি, একদম ইজি। যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তার সঙ্গে গোয়িং, এই একটা ভার্ব, ধরো গোয়িং, তাহলে শ্যাল আর উইলের জন্য আমরা কি শিখলাম? উড বসে, হ্যাভ হ্যাভ লিখে দিলাম, বিন লিখে দিলাম, আর এই গোয়িং ভার্বটা লিখে দিলাম একটা ভার্ব। মোট কথা শ্যাল আর উইলের পরে সরি শ্যাল বা উইল যদি থাকে তাহলে উড বসে, একদম ক্লিয়ার ঝরঝরা মুখস্থ। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শুট থাকলে শুট বসে। এইবার এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, এখান থেকে হলো আমার শর্টকাট টেকনিক, মনে রাখার কিছু উপায়। দেখো তোমার হচ্ছে পাস্টে অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর সেখানে যদি রিপোর্টেড স্পিচে অ্যামিজার কথা থাকে তাহলে ভার্ব চেঞ্জ করে ওয়াজ ওয়ার লিখে দেবো। এবার অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়। এবার ওয়াজ ওয়ার কখন বসে? আমার যে সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্ট অনুযায়ী হয়। তারপরে হ্যাভাস থাকলে হ্যাড বসে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন বসে। এইটা কিন্তু ভাইটাল পার্ট, একদম এইটুকু কিন্তু খুব ভালো করে রেডি করে নেব, ঠিক আছে? যাদের একটু আগেরগুলো পড়তে একটু বুঝতে অসুবিধা হবে তারা এই পার্টটা খুব ভালো করে রেডি করে নেব। ক্লিয়ার? এই যে ছক তিনটে খুব ভালো করে, তিনটে মানে একটাই, এটা একটা, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, খুব ভালো করে একদম ঝরঝরে রেডি রাখতে হবে, তাহলে ন্যারেশন করতে পারবে। খুবই সহজ। এবার ন্যারেশন চেঞ্জ কি করে হয়? ভয়েস চেঞ্জ যেরকম শিখেছিলাম টেন্স অনুযায়ী হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইভাবে পাস্ট, এইভাবে ফিউচার, আরও কিছু কিছু রয়েছে। কিন্তু ন্যারেশনটা কি করে হয়? ন্যারেশনের মাত্র 5 ধরনের নিয়ম, ঠিক আছে? 5 ধরনের মানে 5 যে প্রকার সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স অনুযায়ী আমরা শিখবো, তাহলে আমাদের ন্যারেশন শেখা কমপ্লিট হয়ে যাবে। আজকে আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখো সেন্টেন্স ছোটবেলা থেকে পড়ে আসছি, সেন্টেন্স পড়েছো তো? একদম পড়েছো। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 ধরনের বাক্যগুলো অনুযায়ী আমাদের ন্যারেশনের নিয়ম পড়তে হবে। বোঝা যাচ্ছে তো? খুবই সহজ, জাস্ট
এই 5 ধরনের বাক্যের নিয়মগুলো রেডি করব। আর প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস যদি না করি হয়তো আমরা শিখেও শিখবো না, মানে শিখেছি ভুলে গেছি, আগে পারতাম এখন প্র্যাকটিসের অভাবে পারি না, এমনটা কিন্তু হতে পারে। ক্লিয়ার? চলো তাহলে আজকে আমরা কি শিখবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখো যে স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স তো শিখবো, এবার অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমার তেমন নলেজ নেই, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি আমি জানি না, জাস্ট এক ঝলক দেখে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো দুটো নাম রয়েছে। কি কি নাম? স্টেটমেন্ট, আরেকটা হলো ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? স্টেটমেন্ট আর একটা হচ্ছে ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স। চলো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, কোন ধরনের সেন্টেন্স কি করে জানবো? এই ধরনের বাক্যে বিবৃতি থাকবে, বিবৃতি, ঘটনা, বর্ণনা, মতামত বা তথ্য প্রকাশ করা হয়। তাহলে এই ধরনের বাক্যে কোনো ঘটনা, কোনো কিছুর বর্ণনা, কোনো কিছু সম্পর্কে তথ্য কিছু বলা, এই ধরনের বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট ইত্যাদি থাকে। অর্থাৎ সেন্টেন্সটা শুরু হয় সাবজেক্ট দিয়ে, তারপরে থাকে ভার্ব, তারপরে এবার অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে, আবার অবজেক্ট কমপ্লিমেন্ট দুটোও থাকতে পারে, আবার অ্যাডভার্বিয়ালসও থাকতে পারে। বোঝা গেল? মোট কথা সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে ভার্ব বসবে। আর ভাইটাল পার্ট, বাক্যের শেষে ফুল স্টপ বসে। কি শিখলাম? এই ধরনের সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। ঠিক যেমন বাংলাতে বিবৃতিমূলক বাক্য শেষে কি বসে? দাড়ি, দাদুর লম্বা লম্বা দাড়ি নয়, পূর্ণচ্ছেদ বা দাড়ি। বুঝে গেল? তাহলে দেখো এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? হি ডাজ দ্য ওয়ার্ক, দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, শেষে ফুল স্টপ। হি ডাজ দ্য ওয়ার্ক, সাবজেক্ট দিয়ে শুরু হলো, ভার্ব, তারপরে অবজেক্ট, শেষে ফুল স্টপ। তারপরে দেখো দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, দেখো সাবজেক্ট, ভার্ব, তারপরে আদার্স বসে গেল। ঠিক আছে? তারপরে দেখো দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। তাহলে দে সাবজেক্ট, ভার্ব, নেগেটিভ, তারপরে আবার মেন ভার্ব, তারপরে অবজেক্ট বসে গেল। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বাচক হতে পারে, না বাচক হতে পারে। মোট কথা সাবজেক্ট দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরে ভার্ব বসছে, তারপরে কিছু বসতেও পারে, নাও বসতে পারে, কিন্তু অবশ্যই ফুল স্টপ থাকতেই হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের শেষে। বুঝে গেল? খুবই সহজ। এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের কিছু নিয়ম এইখান থেকে আমাদের শেখার নিয়ম। খুব ভালো করে মনোযোগ সহকারে খাতার মধ্যে এগুলো নোট ডাউন করে রাখো, একদম খাতা কলম নিয়ে বসো, না হলে হবে না। ভালো মতো নোট ডাউন করে রাখবে, একটা নোট খাতা তৈরি হয়ে যাবে, তুমি হারিয়ে গেলেও খাতা যেন না হারায়। ওকে? দেখো সেটু থাকলে আগে বুঝতে হবে ডাইরেক্ট থেকে আমরা কি করছি, ইনডাইরেক্ট, প্রত্যক্ষ থেকে পরোক্ষ। সেটু থাকলে কি লিখবো? টেল। শেষ টু থাকলে কি লিখবো? টেলস। সেই টু থাকলে টোল্ড। অর্থাৎ এখানে আমরা কি শিখছি? যদি এটা ডাইরেক্ট, এটা কোথায়? ডাইরেক্ট, ডাইরেক্ট স্পিচ। এটা কোথায়? ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট। বুঝে গেল? ডাইরেক্ট স্পিচে যদি সে টু থাকে তাহলে টেল লিখবো, যদি শেষ টু থাকে টেলস লিখবো, সে টু থাকলে টোল লিখবো। ঝরঝর মুখস্থ। নেক্সট, যদি সে থাকে এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। যদি সে থাকে তাহলে সেই লিখবো, শেষ থাকলে শেষ লিখবো, সেইট থাকলে সেইট লিখবো। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স একটাই, এই যে টু টু টু, এখানে টু নেই তাই ওটাতে চেঞ্জ হলো না, এখানে টু আছে বলে টেল ভার্বটা বসলো। ক্লিয়ার? খুবই সহজ। নেক্সট, এবার দেখো এই কয়েকটা নিয়ম খুব ভালো করে মনোযোগ সহকারে নোট ডাউন করো এবং বোঝো। দেখো 1 নম্বর নিয়ম, নিয়মটা কিসের? আরে বোকা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের নিয়ম। 1 নম্বর রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব তো আমরা চিনলাম, কোনটা বলো তো? যেটা ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে
সেই রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড মানে কি ওই যে কোট আনকোট অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে সেই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে দ্যাট দিয়ে যুক্ত করতে হয়। কি দিয়ে যুক্ত করতে হয়? দ্যাট দিয়ে। এইটা কিন্তু মনে রাখতে হবে, কি দিয়ে যুক্ত করতে হয়? দ্যাট দিয়ে। ক্লিয়ার? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। টেন্স কয় ধরনের? 3 ধরনের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। বোঝা গেল? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তাহলে রিপোর্টিং ভার্ব অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে সেটা যদি প্রেজেন্ট টেন্স আর যদি ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেই টেন্সে থাকবে কোশ্চেনে সেই টেন্সে আমাদের আনসার লিখতে হবে। যত সব ঝামেলা পাস্ট টেন্সে যদি থাকে তবে, মানে দেখো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, কোন টেন্স? পাস্ট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচে নিয়ম অনুসারে টেন্সের পরিবর্তন হয়। যত সব ঝামেলা যদি রিপোর্টিং ভার্বটা, কি বললাম? রিপোর্টিং ভার্ব কোন টেন্সে? পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের নিয়ম, ওই যে পরিবর্তনের নিয়মটা দেখালাম সে অনুযায়ী পরিবর্তন হয়। অর্থাৎ কোন নিয়মটা? এই যে এই নিয়মটা যে দেখালাম, এটা, এইটা আর এইটা, এই নিয়ম অনুসারে পরিবর্তন হয়। বোঝা গেল? নেক্সট, পরে দেখো 4 নম্বর নিয়ম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ এ চিরন্তন সত্য বা অভ্যাসবশত কাজ বোঝায়, চিরন্তন সত্য বা অভ্যাসবশত কাজ বোঝায়, তবে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয় না। তার মানে বসকে, তুমি না আমি, কেউ না। বসকে, বস হলো আমাদের চিরন্তন সত্য বা চিরসত্য বা অভ্যাসবশত কাজ। ই বেটা, সেটা তোমার রিপোর্টিং ভার্ব পাস্টে থাক, প্রেজেন্টে থাক, ফিউচারে থাক, ডাজেন্ট ম্যাটার, ও চেঞ্জই হয় না, নড়েই না, যেমন আছে ওই রকমই। অর্থাৎ কি শিখলাম? রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে যেই টেন্সে থাক না কেন, অভ্যাসবশত বা চিরন্তন সত্য যদি ইনভার্টেড কমার মধ্যে বসে তাহলে সেখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? এবার আমরা কিছু এক্সাম্পল করব। এই এক্সাম্পল করার মধ্যে দিয়ে আমরা এখন শিখব, এই এক্সাম্পল সলভ করার মধ্যে দিয়ে আমরা এখন শিখব। খুবই সহজ, দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, খুবই সহজ। পৌলমি সেজ আই অ্যাম ফাইন। পৌলমি বলে আমি হই ভালো, মানে আমি ঠিকঠাক আছি। তাহলে দেখো প্রথম কথা আমরা এটা কি দেখলাম? আই অ্যাম ফাইন, সাবজেক্ট ভার্ব ফুল স্টপ। তার মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি করে বুঝলাম? এম কে দেখে বুঝলাম। এইটা যারা বুঝতে পারবে না তারা টেন্স ভালো করে স্টাডি করো। অলরেডি তোমাদের ইউটিউবে ফ্রি অফ কস্টে বা ফ্রিতে দেওয়া রয়েছে, সেগুলো দেখে নাও। ক্লিয়ার? দেখো তাহলে এটা বুঝে গেলে আমাদের ফিউচার, সরি তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর এবার দেখো পৌলমি শেষ, যেটা সাবজেক্ট আছে লিখে নেব পৌলমি। আচ্ছা, শেষ থাকলে কি যেন হয়? নিয়মে আমরা দেখলাম, দেখো শেষ থাকলে শেষ বসে, শেষ থাকলে শেষ বসে, আমরা শিখে গেলাম। তাহলে শেষ লিখলাম, ওকে। তারপরে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, এটা কি? রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে দ্যাট দিয়ে যুক্ত করতে হয়। চলো দ্যাট দিয়ে যখন যুক্ত করব তখন কমা আর ইনভার্টেড কমাকে রেখে লাভ আছে? ফট এখান থেকে কমা ইনভার্টেড কমা আউট করে দেবো, দ্যাট দিয়ে জয়েন করলাম। ক্লিয়ার? আচ্ছা, এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে রিপোর্টিং ভার্ব থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের আনসারটা লিখতে হবে। অর্থাৎ এবার আই মানে কে? পৌলমি বলে আমি হই ভালো, তার মানে আই মানে কে? পৌলমিকে বলেছে। পৌলমি ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে আমরা এখানে লিখবো শি। কেন শি লিখলাম? কারণ এই আই
পৌলমীকে বোঝাচ্ছে। আর পৌলমী যেহেতু মেয়ে তাই সে লিখলাম। এই যদি ছেলে হতো তাহলে হি লিখতাম। ক্লিয়ার? আচ্ছা হিজ কেন লিখলাম না বা হিম কেন লিখলাম না? কারণ এটা তো সাবজেক্ট, আর হিজ তো সাবজেক্ট বা হিম তো সাবজেক্ট নয়। হিমটা কি অবজেক্ট, হিটা কি সাবজেক্ট, শিটা কি সাবজেক্ট, হারটা কি অবজেক্ট। বোঝা যাচ্ছে তো? সেইভাবে তাহলে সি। এবার দেখো টেন্সে চেঞ্জ হয় না, তাহলে যেই টেন্স আছে সেই টেন্সই বসবে। তাহলে এখানে অ্যাম লিখবো? নো নো নো, অ্যাম লিখলে ভুল হয়ে যাবে, কারণ সি এর পরে কি বসে? ইজ বসে। কোথায় শিখেছি? কোথায় আবার? টেন্স ক্লাসে শিখেছি। তাহলে সি ইজ ফাইন। বোঝা গেল? খুবই সহজ। নেক্সট, মাই ফাদার সেজ টু মি আই ক্যান নট ওয়াক এনিমোর। তাহলে দেখো মাই ফাদার সেজ টু আছে, আই ক্যান নট ওয়াক এনিমোর, দেখো সাবজেক্ট ভার্ব তারপরে আদার্স, ফুল স্টপ দিয়ে শেষ। মোট কথা সাবজেক্ট দিয়ে শুরু, তারপরে ভার্ব রয়েছে আর ফুল স্টপ রয়েছে। তাহলে এটা কোন সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভের নিয়ম অনুসারে হবে কি নিয়ম? প্রথমে সাবজেক্ট যা আছে লিখবো, মানে বক্তা, মাই ফাদার লিখলাম। আচ্ছা শেষ টু থাকলে কি হয়? শেষ টু থাকলে আমরা শিখেছিলাম, এই যে দেখো শেষ টু থাকলে কি হয়? টেলস হয়। চলো টেলস লিখে নিই। টেলস লিখলাম, মি আছে, মিটা লিখলাম। কি দিয়ে জয়েন করতে হয়? দেখো এই যে এখানে নিয়মে শিখিয়ে দিয়েছিলাম বা বলা আছে যে দেখো রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচকে দ্যাট দিয়ে যুক্ত করতে হয়। কি দিয়ে? দ্যাট দিয়ে। কোন সেন্টেন্সে দ্যাট দিয়ে যুক্ত করতে হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে এখানে আমরা কি লিখবো? দ্যাট দিয়ে যুক্ত করব আর ইনভার্টেড কমাগুলোকে উঠিয়ে দেবো। এবার দেখো আই ক্যান নট ওয়াক এনিমোর, আমি আর হাঁটতে পারছি না, আমি আর হাঁটতে পারছি না। তাহলে এবার দেখো মাই ফাদার সেজ টু মি, আমার বাবা আমাকে বলে আমি আর হাঁটতে পারছি না। তাহলে এই আইটা কে? আইটা কে? এই মি নাকি মাই ফাদার? ভালো করে ভেবে বলো। আমার বাবা আমাকে বলে আমি আর হাঁটতে পারছি না, তার মানে কি? আমার বাবা। আইটা মানে হচ্ছে আমার বাবা, আই হচ্ছে সাবজেক্ট ফর্ম। সাবজেক্ট মানে কি হবে? আই থাকলে হয়ে যাবে হি বা সি হয়ে যাবে, কারণ কি? মাই ফাদার, মাই ফাদার ছেলে, তাহলে হয়ে যাবে হি। আর ক্যান নট থাকলে, আচ্ছা টেন্সের পরিবর্তন হবে কি হবে না? দেখো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয় না। ক্লিয়ার? তাহলে যা আছে তাই লিখবো, অর্থাৎ যে ভার্ব আছে ক্যান নট ওয়াক এনিমোর, শেষে ফুল স্টপ। বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে তো? খুবই সহজ। আমার বাবা বলে, আমাকে বলে আমি আর হাঁটতে পারছি না, তাহলে আমার বাবা আমাকে বলে যে সে মানে তিনি আর হাঁটতে পারছে না, পারছেন না। ক্লিয়ার? দেখো এই ন্যারেশন চেঞ্জ বলো, ভয়েস চেঞ্জ বলো বা যে কোনো গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হয় কিন্তু মিনিং চেঞ্জ করা যায় না। বোঝা গেল? নেক্সট দেখো সুমন উইল সে অনিল ইজ আ গুড বয়। ঠিক আছে, তাহলে সুমন বলে অনিল হয় একটা ভালো ছেলে। চলো নিয়ম কি করব? যে বক্তা তাকে আগে লিখে নেব, সুমন লিখে নিলাম। ওকে, দেখো উইল সে, উইল আছে লিখে নেব। এই উইল থাকলে উড হয় শিখেছি না? হ্যাঁ, তবে উইল উড কখন হয়? সেটা যদি রিপোর্টেড স্পিচে থাকে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে থাকে তখন সেটা অর্থাৎ উইল বা শ্যাল উডে হয়, চেঞ্জ হয়। কিন্তু যদি বাইরে থাকে তখন সেটা চেঞ্জ হয় না। তাহলে কি লিখবো? সে থাকলে কি হয়? সে হয়। কি শিখলাম? দ্যাট দে জয়েন করতে হয়, দ্যাট লিখে দিলাম, কমা ইনভার্ট কমা উঠিয়ে দিলাম। এবার তাহলে সুমন উইল সে, সুমন বলবে যে দ্যাট যে। এবার অনিল কি সুমন একই ব্যক্তি? আলাদা, তাহলে অনিল নাম লিখে দেবো। অনিল টেন্সে চেঞ্জ হবে কি হবে না? নিয়ম কি বলে? নিয়ম বলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট আর ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। ওকে, কোনো ব্যাপার নেই। তাহলে অনিলের পরে কি বসবে? ইজ আছে, ইজি বসবে। তারপরে এগুলো তো আদার্স পার্ট, কোনো চেঞ্জ হবে না এখানে। আর কোন কোন ওয়ার্ড শেষে চেঞ্জ হয় সেই লিস্টটা
তোমাদের দিয়ে দিয়েছি, সেই লিস্টের মধ্যে একটা ওয়ার্ডও নেই, তাই এখানে একটাও চেঞ্জ হবে না। দ্য জাজ উইল সে টু ইউ, ইউ আর নট গিলটি। দেখো এটা সহজ, উইল সে, আবার দেখো উইল সে টু আছে, আবার দেখো ইউ আর নট গিলটি, সাবজেক্ট ভার্ব আদার্স পার্ট রয়েছে, ফুল স্টপ রয়েছে, এটাও অ্যাসার্টিভ। আগেরটাও দেখো সাবজেক্ট ভার্ব আদার্স পার্ট ফুল স্টপ বা কমপ্লিমেন্ট ফুল স্টপ, এটাও অ্যাসার্টিভ, তাই এই নিয়মে করলাম। বোঝা যাচ্ছে তো? তাহলে এখানে দেখো দ্য জাজ, দেখো ন্যারেশন করার সময় না খুব মনোযোগ দিয়ে শিখতে হবে, কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস দেখতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড থরলি। বুঝে গেল? দ্য জাজ, এবার উইল সে থাকলে কি হয়, আগেরটা কি করলাম, আচ্ছা উইল থাকলে কি হয়, উইল লিখবো, উইল সে না, ম্যাটার করছে সে টু আছে, সে টু থাকলে আমরা কি শিখেছি, টেল বসে। কোথায় শিখেছি, এই যে লিস্টে দেখালাম, টেল বসে। সে টু থাকলে কি বসে, এই যে টেল, সে টু থাকলে টেল বসে। বুঝে গেল? দ্য জাজ উইল টেল, এবার লিসেনার রয়েছে ইউ, লিসেনার মানে যাকে বলছে, দ্যাট দিয়ে জয়েন করতে হয়, করলাম। ইউ আর নট গিলটি, জাজ তোমাকে বলবে তুমি গিলটি নও, তুমি দোষী নও। তার মানে ইউটা কে, ইউটাকে জাজ নাকি এই ইউ, এই পার্সন, এইটাই এই ব্যক্তি, তাহলে এখানে ইউ থাকলে ইউ বসছে। তার মানে আমাদের ওই যে লিস্টটা দিয়ে দিলাম, ইউ থাকলে সবসময় চেঞ্জ হয় যে এমনটাও নয়। ইউ থাকলে কখনো কখনো আবার ইউ বসতে পারে, এই যে এই ছকে ইউ থাকলে আবার কখনো কখনো ইউও বসতে পারে এইখানে। বোঝা গেল? আবার কখনো কখনো ইউ বসতে পারে। ক্লিয়ার? চলো, এই ছকটা আমার অতটা জরুরি নয়, ঠিক আছে, বাকিগুলো আমার খুব গুরুত্বপূর্ণ। ইউ টেন্সে চেঞ্জ করবো কি করবো না, ফিউচার টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে না। ইউ আর নট যা আছে তাই, গিলটি হলো। তারপর দেখো গোপী সেড আই নো আর অ্যাড্রেস, গোপী বলল আমি তার অ্যাড্রেস ঠিকানা জানি, কোনো ব্যাপার না, চলে যেতে পারবো। তাহলে গোপী বলল, এইবার দেখো এই সবগুলো, এটা কোন টেন্স, ফিউচার, এটা কোন টেন্স, ফিউচার, আগেরগুলো কোনটা করলাম, প্রেজেন্ট, প্রেজেন্ট, তাই এগুলো টেন্সের পরিবর্তন হলো না। এইবার সমস্যা শুরু, এটা কোন টেন্স, পাস্ট টেন্স, সেইড, তার মানে সাবজেক্ট আই মিন যে বক্তা গোপী লিখলাম, সেইড থাকলে কি হয়, নিয়মের মধ্যে কি শিখেছি দেখে নিই তো একটু, সেইড থাকলে কি হয়, সেইড থাকলে এই যে সেইড থাকলে সেইড হয়, তার মানে সেইড থাকলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড হয়। সেইড লিখে নেব, চলো লিখে নিলাম। কি দিয়ে যুক্ত করতে হয়, দ্যাট দিয়ে। এবার দেখো গোপী বলল আমি তার অ্যাড্রেস বা ঠিকানা জানি, তাহলে এখানে আই বলতে কে, আই এই প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে, আই বলতে কে, গোপী, গোপী বললো, যেহেতু গোপী বললো আমি তার ঠিকানা জানি, তার মানে আই বলতে কে, গোপী, গোপীর ছেলে, তাহলে হি লিখবো, হি। টেন্সে চেঞ্জ হবে কিন্তু, কেন, এই যে পাস্ট টেন্স, এই যত রাজ্যের ঝামেলা, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে টেন্সের চেঞ্জ হয়, একমাত্র কখন চেঞ্জ হয় না এখানে, যদি চিরন্তন সত্য বা রেগুলার অভ্যেস বোঝায় তখন চেঞ্জ হয় না। তাহলে হি, এটা কোন টেন্স আছে, আই নো আর অ্যাড্রেস, প্রেজেন্ট ইনডিফিনিট, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, তাহলে এটাকে কোন টেন্সে চেঞ্জ করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট যদি থাকে কোন টেন্সে চেঞ্জ করতে হয়, চলো নিয়মটা দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কোন টেন্স হচ্ছে, পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? বোঝা গেল? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাদের চেঞ্জ করে লিখতে হয় পাস্ট ইনডিফিনিটে, তাহলে লিখবো হি নিউ। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, তারপরে যা আছে তাই, তাই করে দিলাম। এবার হার অ্যাড্রেস, এই হার, হার মানে গোপীকে বলছে না, অন্য কোনো একটা মেয়ের কথা বলছে, তাহলে অন্য কোনো মেয়ে, যেহেতু রিপোর্টিং ভার্বে সেই মেয়ের কথা বলা নেই, যা আছে তাই লিখে দেবো, হার অ্যাড্রেস। খুব সহজ না, খুব কঠিন কি, কঠিন কি, একদম না, খুবই সহজ। তাহলে গোপী সেইড আই নো হার অ্যাড্রেস, তাহলে গোপী সেইড দ্যাট হি নিউ হার অ্যাড্রেস, হয়ে গেল। তারপরে দেখো জ্যাক সেইড, জ্যাক বলে
দ্য আর্থ ইজ রাউন্ড। জ্যাক বলেছিল যে দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোলাকার। তাহলে আমরা কি লিখবো? জ্যাক। সেইড থাকলে কি হয়? একটু আগে আমরা দেখলাম সেইড থাকলে সেইড হয়, দ্যাট দিয়ে জয়েন করতে হয়। আচ্ছা, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এটা কি দেখো সাবজেক্ট ভার্ব আদার্স মানে অ্যাডভার্বিয়াল। তাহলে দেখো, তাহলে তোমার এই যে সাবজেক্ট ভার্ব তারপরে ফুল আদার্স তারপরে ফুল স্টপ আছে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখো এখানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স অনুযায়ী তাহলে এখানে তোমার রিপোর্ট স্পিচে টেন্সের পরিবর্তন হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না বলো তো? কারণ পৃথিবী হয় গোলাকার, এটি চিরন্তন সত্য। বুঝে গেল? তাই যা আছে তাই লিখবো। দ্য আর্থ, এই জ্যাক আর আর্থের মধ্যে কি মানে এই আর্থ কি জ্যাককে বলছে? বলছে না। তাহলে যা আছে তাই সেই সাবজেক্ট লিখে দেবো, দ্য আর্থ। আমাদের অ্যাট ফার্স্ট না সেন্সটা বুঝতে হবে। সেন্স বুঝতে পারলে খুবই সহজ। দ্য আর্থ ইজ রাউন্ড, ফুল স্টপ, হয়ে গেল, খুবই সহজ। হি সেইড আই ইট রাইস, সে বলেছিল আমি ভাত খাই। এটা তোমরা আমাকে কমেন্টে আনসার করবে, খুবই সহজ, কমেন্টে আনসার করে জানাবে, আমি কিন্তু দেখব, ঠিক আছে? কমেন্টে আনসার করে জানাবে। একদম সহজ, একটু জাস্ট বলে দিই। হি সেইড, সে বলেছিল আই ইট রাইস, তাহলে এটা তোমার পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আইটা চেঞ্জ করতে হবে আর টেন্সেরও পরিবর্তন করতে হবে, কারণ এখানে না চিরন্তন সত্য বোঝাচ্ছে না তোমার রেগুলার অভ্যেস বোঝাচ্ছে। ক্লিয়ার? বুঝে গেল? তারপর দেখো হি সেইড টু হিজ মাদার আই অ্যাম রিডিং নাও, খুবই সহজ। চলো আগে দেখি সেইড টু আছে, ওকে। তারপরে সবার আগে এটা দেখবো, আই অ্যাম রিডিং নাও, এই রিপোর্টেড স্পিচটা দেখবো, সাবজেক্ট ভার্ব আদার্স, তাহলে ফুল স্টপ আছে, তার মানে কি এটা অ্যাসার্টিভ। চলো এটা বুঝে গেলাম কি অ্যাসার্টিভ, এটা আমরা বুঝে গেলাম অ্যাসার্টিভ। তাহলে যে নিয়মটা করছি ওই নিয়মে হবে। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম রিডিং নাও। স্যার আমি টেন্স বুঝতে পারছি না, টেন্সের ভিডিও দেখে তারপরে এটা শিখতে এসো বা এই ভিডিওটা দেখবে, বুঝে গেল? তাহলে ইজি হয়ে যাবে। আচ্ছা চলো, তাহলে হি লিখলাম বক্তা, সেই টু থাকলে কি হয়? টোল্ড হয়। কোথায় পেলাম? এই যে নিয়মের মধ্যে লেখা আছে, সেই টু থাকলে এই যে সেই টু থাকলে টোল্ড হয়, ওকে বুঝে গেলাম। তারপরে কি আছে? লিসেনার, যাকে বলছে সে আছে কি? হিজ মাদার, ওকে। কমা উঠিয়ে ইনভার্টেড কমা, এটাকে জয়েন করবো কি দিয়ে? দ্যাট দিয়ে, শিখলাম। আই অ্যাম রিডিং নাও, আই বলতে কে? সে তার মাকে বললো আমি এখন পড়ছি, তার মানে কে? এই আইটা হচ্ছে হি, মানে এখানে হি হয়ে যাবে হি। আচ্ছা এখানে আইটাকে আমরা হি হিসেবে চেঞ্জ কেন করছি? কারণ এটা সরাসরি বলছে সে বলেছিল তার মাকে আমি এখন পড়ছি, আর এখানে সে বলেছিল তার মাকে যে সে তখন পড়ছিল, এটাই। তাহলে আইটা হি হয়ে গেল। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কোন টেন্স হয়? লিস্টে আছে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আরেকটা বোঝার উপায় রয়েছে, আমি পাস্ট কন্টিনিউয়াস বুঝতে পারছি না, ছাড়ো, অ্যাম ইজ আর থাকলে কি লিখতে হবে? ওয়াজ ওয়্যার। অ্যাম ইজ আর থাকলে কি লিখবো? ওয়াজ ওয়্যার। বুঝে গেল? চলো তাহলে এখানে আমি কি করব? ওয়াজ ওয়্যার লিখে দেবো, ঠিক আছে? তাহলে হিয়ের পরে ওয়াজ বসবে আর রিডিং। এবার নাও থাকলে কি হয়? দেন। স্যার এই নাওটা আবার দেন কোন নিয়মে হলো? কেন? এই যে নিয়মটা লেখা আছে, নাও থাকলে দেন, চলো এই যে নিয়মটা এইখানে, হ্যাঁ, নাও থাকলে দেন, এই যে নাও যদি ডাইরেক্ট স্পিচে থাকে ইনডাইরেক্ট দেন হয়। আচ্ছা স্যার যদি দেনটা ইনডাইরেক্ট স্পিচে থাকে তাহলে সেটা কি নাও হবে? না, এগুলো শুধু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ হয়। দিস থাকলে দ্যাট থাকলে দিস হয় না, বা দিস থাকলে দোজ হয় না, দিস থাকলে দোজ হয়, কিন্তু দোজ থাকলে দিস হয় না। ক্লিয়ার? এগুলো শুধু এক তরফে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাবে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আসবে না। ভয়েস চেঞ্জে যেমন আই থাকলে মি হয়, আবার মি থাকলে আই হয়ে যায়, কিন্তু সেটা ন্যারেশন চেঞ্জে ওই রকম কিন্তু নিয়ম নয়, পাল্টানো যাবে না। ক্লিয়ার? চলো নেক্সট। দে হ্যাভ বিন প্লেইং চেস সেইড বাবুন। বাবুন বলল তারা চেস খেলছে। চেস মানে কি? দাবা, তারা দাবা খেলছে।
ভালো কথা। স্যার স্ট্রাকচারটা কেমন কেমন লাগছে? মানে আগেরগুলো তো আগে ছিল রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্বটা পরে রয়েছে। সো হোয়াট, নিয়ম একই, তাহলে সেভাবে লিখবো বাবুন। আচ্ছা সেইড আছে, তাহলে সেইড লিখবো। সেইড টু থাকলে তো টোল্ড হয়, সেইড থাকলে সেইডই হয়। দ্যাট দিয়ে যুক্ত করবো, ওকে করলাম। তারপরে দে হ্যাভ বিন প্লেইং চেস। আচ্ছা দে বলতে কে, বাবুনকে বোঝাচ্ছে? না, বোঝাচ্ছে না। দে মানে তারা, অন্য কারো কোনো মানে কয়েকজন ব্যক্তি বা ছেলে পেলে তাদের বোঝানো হচ্ছে। তাহলে যখন নেই, তো যখন নেই তখন যে প্রোনাউন আছে সেটাই লিখবো, বা নাউন থাকলে চেঞ্জ হয় না কিন্তু, হ্যাঁ। দে, এবার তাহলে হ্যাভ বিন প্লেইং চেস, হ্যাভ বিন প্লেইং, এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কোন টেন্সে চেঞ্জ করতে হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাড বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। দূর এত নিয়ম মনে থাকছে না, কোনো ব্যাপার নেই। হ্যাভাস থাকলে কি হয়? হ্যাড হয়। কোথায় বলেছি? এই যে দেখো, হ্যাভাস থাকলে হ্যাড হয়। কোথায় বললাম? এই যে এখানে দেখো, হ্যাভাস থাকলে হ্যাড হয়। বাস চেঞ্জ করে দেবো, হ্যাভাসের জায়গায় হ্যাভ বা হ্যাজের জায়গায় লিখে দেবো হ্যাড। ওকে, হ্যাড লিখলাম। তারপর যা আছে তাই, হ্যাড বিন প্লেইং, তারপরে চেস, হয়ে গেল, শেষে ফুল স্টপ। খুবই সহজ। রিতাস ফাদার সেড টু রিতা, আই হ্যাড ডান দিস ফর ইউ। খুবই সহজ। দেখো, আই হ্যাড ডান দিস ফর ইউ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আদার্স রয়েছে, ফুল স্টপ রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার সেড টু পাস্ট টেন্স, তার মানে কোন নিয়ম হবে বুঝে যাচ্ছি। তাহলে আগে বক্তা লিখবো, কি আছে? রিতাস ফাদার, ওকে। সেড টু থাকলে কি হয়? টোল্ড হয়। চলো লিখলাম। কমা কাকে বললো? রিতা, সেটা লিখে নিলাম। কমা ইনভার্ট কমা উঠিয়ে কি লিখবো? দ্যাট, দ্যাট দিয়ে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচকে জয়েন করলাম। রিতার বাবা রিতাকে বলল, আমি তোর জন্য এটা করেছিলাম। তাহলে আমি মানে কে? এই আই মানে কে? রিতা না রিতার বাবা? রিতার বাবা রিতাকে বলল যে আমি করেছিলাম, তার মানে এই আমিটা হচ্ছে রিতার বাবা। তাহলে রিতার বাবা ছেলে কি হবে? হি। ওকে, হি লিখলাম। তারপরে কি লিখবো? হ্যাড ডান। আচ্ছা এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে টেন্সের চেঞ্জ করে কি করতে হয়? চলো, পাস্ট পারফেক্ট থাকলে, তাহলে আমি ভুলে গেলাম, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই, অর্থাৎ হ্যাড থাকলে হ্যাডই বসে, কোনো চেঞ্জ হয় না। তাহলে এখানে আমরা লিখবো হ্যাড, হ্যাড হলো লিখলাম। ডান যে ভার্ব আছে সে লিখে দিলাম ডান। তারপরে দিস থাকলে কি হয়? একটু আগে শিখেছি আমরা, লিস্টে দেখলাম দিস থাকলে দ্যাট হয়। কোথায় দেখলাম? এই যে দিস থাকলে দ্যাট, তাহলে আমরা দ্যাটটা লিখে নেব। এগুলো খাতার মধ্যে টুকে রাখতে হবে, এবং শুধু টুকে রাখলে হবে না, সেগুলো একদম ঝরঝরা মুখস্থ রাখতে হবে, না হলে পারবে না। তাহলে দ্যাট লিখবো এবার, দ্যাট। স্যার দুটো দ্যাট হতেই পারে, এই দ্যাটটা কোথায়? জয়নিং এর দ্যাট, দ্যাট, আর এই দিসটা চেঞ্জ হয়ে দ্যাট হলো ফর ইউ, ফর লিখলাম। এবার প্রোনাউন আছে, প্রোনাউন থাকলে চেঞ্জ হয়। ইউ মানে কে? রিতার বাবা রিতাকে বলল আমি এটা তোর জন্য করেছিলাম, তার মানে ইউ মানে হচ্ছে রিতা, রিতা তাহলে মেয়ে, আর মেয়ে হলে কি হবে? সি না হলে আর হার হবে। সি বা হার কি করে বুঝবো? আরে বাবা এটা অবজেক্ট, তাহলে অবজেক্ট ফর্মে হার হয়, আর সিটা কি? সাবজেক্ট ফর্ম, তাই এখানে হয়ে যাবে হার। খুবই সহজ, সহজ তো? একটু ভালো করে বুদ্ধি প্রয়োগ করে করতে হবে, আর আগের যেগুলো নিয়মগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক রেডি রাখতে হবে, নাহলে পারবে না। নেক্সট দেখো, পূর্বাশা সেইড টু অঙ্কিত আই শ্যাল গো উইথ ইউ। খুবই সহজ, সেইড টু আছে, তারপরে দেখো আই শ্যাল গো উইথ ইউ, সাবজেক্ট ভার্ব আদার্স রয়েছে, ফুল স্টপ রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি লিখবো? পূর্বাশা, ওকে। সেইড টু তাহলে কি হয়? টোল্ড হয়। কাকে বললো? অঙ্কিত। স্যার কি জানো, ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন কেন নিয়মটা ছিল ভুলে গেলাম। কোনো ব্যাপার নেই, ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স যদি রিপোর্টিং ভার্বে থাকে, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয় না। কিন্তু রিপোর্টেড স্পিচে যদি ফিউচার থাকে, পাস্ট থাকে, প্রেজেন্ট থাকে, সেটা আলাদা ব্যাপার, সেটা কোনো ব্যাপার না। বোঝা গেল? আমার এইখানে দেখতে হবে যত রাজ্যের ঝামেলা পাস্ট টেন্স এলে, তাহলে এইখানে আমার চেঞ্জ হবে।
হতে পারে যদি তোমার চিরন্তন সত্য আর রেগুলার অভ্যেস যদি না বোঝায়। তাহলে এখানে কি লিখলাম? অঙ্কিত, তারপর দ্যাট দিয়ে জয়েন করলাম। ওকে, আই পূর্বাশা সেই টু অঙ্কিত, পূর্বাশা অঙ্কিতকে বললো আই শ্যাল গো উইথ ইউ, আমি তোর সাথে যাব। তাহলে আই বলতে কে? পূর্বাশা, তাহলে পূর্বাশা মেয়ে, আর যেহেতু সাবজেক্ট ফর্মে হবে তাহলে সি লিখবো। ছেলে হলে হি লিখতাম। শ্যাল থাকলে কি হয়? উড হয়, আমি নিয়মে শিখেছি। শ্যাল থাকলে উড হয়। গো উইথ, এবার ইউ মানে কে? ইউ মানে হচ্ছে অঙ্কিত। পূর্বাশা অঙ্কিতকে বললো আমি তোর সাথে যাব। তাহলে এখানে কে? তোর মানে কে? অঙ্কিত। তাহলে অঙ্কিত ছেলে, ছেলে হলে কি হবে? হিম না হি হবে? আরে বোকা, এটা অবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হলে হিম হয়, যদি সাবজেক্ট আকারে বসতো তাহলে হি হতো। বুঝে গেল? দে সেড উই শ্যাল হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 hours। খুবই সহজ। দে সেইড থাকলে কি হয়? সেইড হয়। সেইড টু থাকলে চেঞ্জ হয়। সেইড হলো কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসলাম, অর্থাৎ রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচকে দ্যাট দিয়ে জয়েন করলাম। তারা বলল আমরা সেই কাজটি 2 ঘন্টা ধরে করতে থাকবো। বোঝা গেল? তাহলে তারা বলল আমরা মানে তারা করতে থাকবে, তারা বলল আমরা কাজটি করতে থাকবো, তার মানে কি? তারা বলল তারা কাজটি করতে থাকবে, তার মানে এখানে উইটা চেঞ্জ হয়ে কাকে বোঝাচ্ছে? দেখে, তাই দে বসবে। ঠিক আছে, শ্যাল থাকলে আমরা কি জানি? উড বসে, বাস উড। তারপরে কি আছে? হ্যাভ বিন, বা এটাকে আরেকটা চেঞ্জ মানে নিয়ম অনুযায়ী মনে রাখা যেতে পারে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, শুধু শ্যালটা উড হয়ে যাবে। উড হ্যাভ বিন ডুইং দিস থাকলে কি হয়? দ্যাট ওয়ার্ক ফর কত ঘন্টা? 2 hours। একেবারে সহজ, কঠিন কি? খুব কঠিন না, একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। তারপরে দেখো, শি সেড টু মি আই হ্যাভ নো ফ্রেন্ড হেয়ার। খুব সহজ, শি সেড টুর পরিবর্তে কি লিখবো? টোল্ড। কেন টোল্ড লিখলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব আদার্স রয়েছে, ফুল স্টপ রয়েছে, এই যে ফুল স্টপ, তাই অ্যাসার্টিভ সেন্টেন্স। শি টোল্ড মি, দ্যাট দিয়ে জয়েন করলাম। ওকে, আই হ্যাভ নো ফ্রেন্ড হেয়ার, আই মানে কে? সে আমাকে বললো আমার এখানে বন্ধু নেই, তার মানে আই মানে কি? সে, মেয়েটি, তার মানে সে হবে সাবজেক্ট ফর্ম, তাহলে সি লিখবো। হ্যাভাস থাকলে কি হয়? হ্যাড হয়, তাই হ্যাড লিখে দিলাম। নো ফ্রেন্ড হেয়ার থাকলে কি হয়? দেয়ার। কোথায় হেয়ার থাকলে দেয়ার নিয়মটা আছে? এই যে বাবা এখানে দেওয়া রয়েছে, হেয়ার থাকলে দেয়ারের নিয়ম। এই যে হেয়ার থাকলে দেয়ারের নিয়ম, বোঝা গেল? তাহলে খুবই সহজ। নেক্সট, অর্ণব সেইড আই ওয়াজ হ্যাপি ইয়েস্টারডে। তাহলে অর্ণব বলেছিল আমি গতকালকে সুখী ছিলাম বা আনন্দে ছিলাম। ওকে, তাহলে এটা তোমরা আমাকে কমেন্টে আনসার করে জানাবে, কমেন্টে আনসার করে জানাবে। বুঝা গেল? ঠিক হোক ভুল হোক চেষ্টা তো করো, নিয়ম দেখে করো, কোনো অসুবিধা নেই, খুবই ইজি। বুঝে গেল? পাস্ট টেন্স, এটা টেন্সের পরিবর্তন হবে। ওয়াজ ওয়ার থাকলে কি চেঞ্জ হয় দেখে নাও, ইয়েস্টারডে থাকলে কি চেঞ্জ হয় দেখে জানাও। নেক্সট দেখো, আই ওয়াজ রাইট ইউ সেইড, তুমি বললে বা তুমি বলেছিলে আমি ঠিক ছিলাম। তুমি বলেছিলে, পাস্ট টেন্স। ইউ আই ওয়াজ রাইট সাবজেক্ট ভার্ব, এই যে এখানে কমা, কমা কেন স্যার? কমা থাকলে তাহলে কি হয়? আপনি তো বললেন ফুল স্টপের বেলা হয়, আর কমা আছে, এটা স্ট্রাকচারটা অন্যভাবে রয়েছে, তাই কমা থাকলেও সেটা অ্যাসার্টিভের মধ্যে পড়ে, কারণ ফুল স্টপ এখানে রয়েছে। বুঝে গেল? এটা একটা ইনভার্সনের নিয়মের মধ্যে পড়ে। বুঝে গেল? এখানে আবার কোথাও সেইড, এটা আবার এরকমও থাকে, সেইড ইউ, এটাও থাকতে পারে। বুঝে গেল? ইউ সেইডের জায়গায় সেইড ইউ থাকতে পারে। চলো, তাহলে এখানে আমরা কি করব? একদম সহজ, ইউ সেইড নিয়ম অনুসারে লিখলাম, সাবজেক্ট সেইড থাকলে সেইড হয়, দ্যাট দিয়ে জয়েন করলাম। এইখানে অনেকে গুলিয়ে ফেলতে পারে, আই ওয়াজ রাইট, তুমি বললে আমি ঠিক ছিলাম, মানে তুমি বললে তুমি ঠিক ছিলে। ভালো করে ভাবো, তুমি বললে তুমি ঠিক ছিলে, তুমি বললে তুমি ঠিক ছিলে কখন বুঝবো? ভালো করে ভাবো আরেকবার। তুমি বললে আমি ঠিক ছিলাম, মানে তুমি বললে তুমি ঠিক ছিলে, একদম সহজ। ইউ সেইড দ্যাট, তার মানে এই আই মানে কাকে বোঝাচ্ছে? ইউকে। তাহলে ইউ। ওয়াজ আর থাকলে কি হয়? হ্যাড বিন আমরা শিখেছি,
had been right. খুবই সহজ, ঠিক আছে। দেখো এইটা কিন্তু খুবই সহজ, এইটা এটা থাকতে পারে অথবা এটা থাকতে পারে, হ্যাঁ এইটুকু পার্টে ইউ সেইড বা সেইড ইউ, এটাও থাকলে যা বা ইউ সেইড থাকলে বা সেইড ইউ যা আছে তাই এই একই উত্তর হবে। বোঝা গেল? তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? ন্যারেশন চেঞ্জের একদম বেসিক যে তোমার সেন্টেন্স অনুযায়ী চেঞ্জের যে আগের নিয়মগুলো সেগুলো শিখলাম। খুব ভালো করে মনোযোগ সহকারে সেগুলো বারবার পড়বো, ইনফ্যাক্ট মুখস্থ করব, না হলে পারবে না, না হলে শেষে বলবে যে ন্যারেশন কঠিন, ঠিক আছে? সেগুলো করব। আর তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ। এর পরের ক্লাসে আমাদের আর 4 ধরনের সেন্টেন্স থাকলো। পরের ক্লাসে 2টো ক্লাসে আমি তোমাদের এই পুরো তোমার হচ্ছে ন্যারেশন চেঞ্জ শিখিয়ে দেবো। হয়তো আর 2টো ক্লাসে 2 ধরনের সেন্টেন্স, তারপরে লাস্ট ক্লাসে আর 2 ধরনের সেন্টেন্স, তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জ শেখা কমপ্লিট। তাই যদি ক্লাসটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে পারো, ঠিক আছে? আর দেখতে থাকো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা ন্যারেশন 100% শিখে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 100% শিখে যাবে। জাস্ট অ্যাটেনশন দিয়ে ক্লাসগুলো দেখো আর যা বলছি সেটাকে নোট ডাউন করো এবং মুখস্থ করো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। রেডি থাকো সেই ভিডিও দেখার জন্য।